প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং বইয়ের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2023-এর যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা কিভাবে আমরা সলভ করতে পারি সেটা একটু দেখে নেব। তো প্রথমে আমরা আমাদের এই প্রশ্নটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব, অর্থাৎ এখানে যে লেনদেনগুলো দেওয়া আছে কোন লেনদেন দ্বারা আমরা কি ব্যাখ্যা বুঝতে পারি সেটা আগে একটু দেখব, তারপর আমরা সলিউশনে চলে যাব। তাহলে এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে শামীম ব্রাদার্সের ব্যবসা প্রতিষ্ঠানের 2022 সালের মে মাসের কতিপয় লেনদেন, তার মানে শুধুমাত্র 22 সালের এবং শুধুমাত্র মে মাসে যতটুকু লেনদেন হয়েছে সেগুলোই এখানে দেওয়া আছে। প্রথমে বলছে মে মাসের 3 তারিখে আসাদের নিকট থেকে পণ্য ক্রয়। আসাদের নিকট থেকে পণ্য ক্রয় কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এটা ধারে পণ্যটা ক্রয় করা হয়েছে। ধারে পণ্য ক্রয় করা হোক আর যাই হোক, এখানে যেহেতু পণ্য ক্রয় বলা হয়েছে, যখনই একটা ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ক্রয় করা হয়, এই ক্রয় বলতে আমরা সাধারণত একটা ব্যয়কে বুঝে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয়কে এখানে বোঝানো হয়েছে। তার মানে এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত ধরনের ব্যয় থাকবে প্রত্যেকটা ব্যয় কি হবে? মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি মে 5 তারিখ আসবাবপত্র ক্রয় 1,20,000 টাকা। আসবাবপত্র ক্রয়, যখনই আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি ক্রয় করব, সেই সম্পত্তি ক্রয়গুলোকে আমরা সাধারণত প্রকাশ করে থাকি মূলধন জাতীয় ব্যয় হিসেবে। তাহলে এখানে এই যে আসবাবপত্র ক্রয়, এটা একটা মূলধন জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি 7 নাম্বার লেনদেনে। 7 তারিখের যে লেনদেনটা, সেখানে বলা হয়েছে আপ্যায়ন খরচ। যেহেতু ডিরেক্ট বলেই দেওয়া হয়েছে এটা একটা খরচ, অর্থাৎ একটা ব্যয় এখানে দেওয়া আছে। তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো ব্যয় হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এখানে এই যে খরচ অর্থাৎ আপ্যায়ন খরচ দেওয়া আছে, এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি 13 তারিখের লেনদেনে। এখানে বলছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় করা হয়েছে 25,000 টাকা। যখন আমরা পণ্য ক্রয় দেখছিলাম, পণ্য ক্রয়কে আমরা লিখেছিলাম ব্যয় হিসেবে এবং এটা একটা ব্যয়, সো আমরা এটাকে মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। আর যখন আমরা বিক্রয় দেখে নিব, বিক্রয়টা সাধারণত হচ্ছে আয়। বিক্রয় বলতে আমরা সাধারণত আয়ের পরিমাণটাকে নির্দেশ করে থাকি এবং যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানের আয় হয় সেটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয়। ঠিক আছে, তাহলে এখানে এই যে আয় হয়েছে অর্থাৎ বিক্রয় করা হয়েছে, এটা একটা মুনাফা জাতীয় আয়। এরপর চলে যাচ্ছি 17 তারিখের লেনদেন। 17 তারিখের লেনদেনে বলা হচ্ছে যে বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে 2,000 টাকা। যখন বিদ্যুৎ বিল প্রদান করা হয়, এই যে যত বিদ্যুৎ বিল বাবদ অথবা এরকম যত পরিশোধ বাবদ খরচ আছে, প্রত্যেকটা খরচকেই আমরা বলে থাকি ব্যয়, অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের ব্যয় এবং এটাকে আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়। এরপর চলে যাচ্ছি 20 তারিখের লেনদেনে। 20 তারিখের লেনদেনে বলছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। সুদ প্রাপ্তি যেহেতু বলা হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা আয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের একটা আয় হয়েছে, সেই আয়টা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। তাহলে এখানে এই যে আয়ের পরিমাণটা দেওয়া আছে, যখনই একটা ব্যবসা প্রতিষ্ঠানে আয় হবে সেই আয়টাকে আমরা সরাসরি মুনাফা জাতীয় আয় হিসেবে বলতে পারি। তাহলে এখানে বিনিয়োগের সুদ প্রাপ্তি এটা একটা আয় এবং এই আয়টাকে আমরা লিখতে পারি মুনাফা জাতীয় আয় হিসেবে। তারপর চলে যাচ্ছি মে মাসের 22 তারিখ অর্থাৎ 22 তারিখের লেনদেন। 22 তারিখের লেনদেনে বলা হচ্ছে দোকানের জন্য ফ্রিজ ক্রয়। এই যে ফ্রিজ ক্রয়ের কথা বলা হয়েছে, একটা ফ্রিজ ক্রয়কে আমরা বলতে পারি সম্পত্তি হিসেবে, অর্থাৎ ফ্রিজ হচ্ছে এখানে একটা সম্পত্তি এবং এই সম্পত্তিটা যখন ক্রয় করা হবে, যখনই একটা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো সম্পত্তি ক্রয় করা হয়, সেই সম্পত্তি ক্রয়কে আমরা সাধারণত বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে এই যে সম্পত্তি ক্রয়, এটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয়
ব্যয়। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পেলাম ফ্রিজ ক্রয় একটা সম্পত্তি ক্রয়, এবং এই সম্পত্তি ক্রয়কে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। এবং শুধুমাত্র সম্পত্তি ক্রয় নয়, সম্পত্তি ক্রয় ছাড়াও আনুষঙ্গিক আর যত খরচগুলো আছে এই ক্রয় রিলেটেড, সেই প্রত্যেকটাকেও কিন্তু আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি মে মাসের 26 তারিখ, এখানে বলছে নগদে ভাড়া প্রদান। যখন আমরা নগদে ভাড়া প্রদান করি, দেখো এখানে ভাড়া প্রদানের কথা বলা হয়েছে, অর্থাৎ আবার কিন্তু এখানে আমরা একটা ব্যয়ের পরিমাণটা বুঝতে পারছি। ভাড়া প্রদান এটা একটা ব্যয় বা খরচ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে থাকে। তো এখানে যেহেতু একটা ব্যয় হচ্ছে, এটাকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে এই যে ভাড়া প্রদান এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। তারপর চলে যাচ্ছি মে মাসের 28 তারিখ, এখানে বলছে কমিশন প্রাপ্তি। যেমন এখানে আমরা বিনিয়োগের সুদ প্রাপ্তি দেখেছিলাম, বিনিয়োগের সুদ প্রাপ্তি আমাদের জন্য একটা মুনাফা জাতীয় আয়, ঠিক তেমনি ভাবে এখানে বলা হয়েছে কমিশন প্রাপ্তি। আবার দেখো তার পরের যে লেনদেনটা অর্থাৎ 30 তারিখ লেনদেন, সেখানেও কিন্তু বলা হয়েছে লভ্যাংশ প্রাপ্তি। তার মানে এই যে সকল প্রাপ্তি অর্থাৎ যে আয়গুলো ব্যবসা প্রতিষ্ঠানে হয়, যেটা সাধারণত একটা নির্দিষ্ট বছরের জন্যই লিমিটেড, পরবর্তী বছর বা আগেকার বছরগুলোর জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। তাহলে এই যে আয়গুলো হয়েছে, এই দুইটাই কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা আয়, এবং দুইটা আয়কে আমরা একসাথে বলতে পারি মুনাফা জাতীয় আয়। তাহলে এই দুইটা লেনদেনই আমরা সরাসরি একসাথে বলে ফেলতে পারি যে লভ্যাংশ প্রাপ্তি এবং কমিশন প্রাপ্তি দুইটাই হলো মুনাফা জাতীয় আয়। তাহলে এখানে প্রত্যেকটা লেনদেনের ব্যাখ্যা আমরা দেখলাম, কোনটা বলতে আমরা কি বোঝাচ্ছি সেই প্রত্যেকটা আমরা দেখে নিয়েছি। এখন আমরা আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে যাব। এবার তাহলে দেখি সৃজনশীল প্রশ্ন, প্রথম যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা একটু আমরা সলভ করি। তো এখানে ক নাম্বার সৃজনশীল প্রশ্নে বলা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো মূলধন জাতীয় ব্যয় কোনগুলো আমরা এখানে কিন্তু অলরেডি আইডেন্টিফাই করে ফেলেছিলাম, এবং যদি আরেকবার একটু দেখতে চাই অর্থাৎ আরেকবার একটু যদি আমরা রিমাইন্ড করতে চাই, আমরা বলেছিলাম যে মূলধন জাতীয় ব্যয় তখনই হবে যখন কোনো সম্পত্তি ক্রয় রিলেটেড কিছু বলা থাকবে এবং সেই সম্পত্তি ক্রয়ের সাথে কোনো আনুষঙ্গিক খরচের কথা বলা থাকবে। তাহলে সম্পত্তি ক্রয় এবং আনুষঙ্গিক যত খরচ আছে, এই দুইটা খরচ। এখানে আনুষঙ্গিক খরচ বলতে কিন্তু এখানে আনুষঙ্গিক খরচ বলতে কিন্তু অন্যান্য যে খরচগুলো অর্থাৎ সম্পত্তি ক্রয়ের সাথে রিলেটেড যে খরচগুলো শুধুমাত্র সেগুলোকেই বোঝানো হয়েছে। যেমন তুমি যদি একটা সম্পত্তি ক্রয় করো, যেমন ধরো একটা আসবাবপত্র ক্রয় করেছো এবং সেই আসবাবপত্র ক্রয় করার পরে আসবাবপত্রটা তোমার প্রতিষ্ঠান পর্যন্ত আনতে যে পরিবহন খরচ হয়েছে, দেখো এটাও কিন্তু আনুষঙ্গিক খরচ এবং সেটা তোমার ওই আসবাবপত্র ক্রয়ের সাথেই রিলেটেড। তাহলে কোনো একটা সম্পত্তি ক্রয় এবং ঠিক যে সম্পত্তিটা তুমি ক্রয় করেছো সেটার সাথে জড়িত যত খরচ থাকবে প্রত্যেকটা খরচকেও কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখাবো। তাহলে এখানে যেহেতু ক নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, আমরা তাহলে এই দুইটা বিষয়ই এখান থেকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, অর্থাৎ কোনো সম্পত্তি ক্রয় রিলেটেড লেনদেন আছে কিনা এবং আনুষঙ্গিক খরচ রিলেটেড কোনো লেনদেন আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা আবার একটু প্রশ্নের মধ্যে চলে যাই। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি মে মাসের 5 তারিখের লেনদেনটাতে বলা হয়েছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় এটা একটা সম্পত্তি, তাহলে এটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে পড়বে। আবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মে মাসের 22 তারিখে দোকানের জন্য ফ্রিজ ক্রয়। তাহলে দেখো ফ্রিজ এটাও কিন্তু আমাদের জন্য একটা সম্পত্তি। তাহলে আসবাবপত্র ক্রয় এবং ফ্রিজ ক্রয় দুইটাই যেহেতু সম্পত্তিকে মিন করছে এবং এই দুইটার সাথে কিন্তু আনুষঙ্গিক কোনো খরচ নেই, শুধুমাত্র এই ক্রয় রিলেটেড লেনদেনটাই দেওয়া আছে, তাই আমরা মূলধন জাতীয় লেনদেনের মধ্যে বা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে দুইটা হিসাবকে আনবো। প্রথমে দেখতে পাচ্ছি মে মাসের 5 তারিখের লেনদেন আসবাবপত্র ক্রয় যেটা ছিল 1,20,000 টাকা, এবং মে মাসের 22 তারিখ ফ্রিজ ক্রয় যেটা ছিল 55,000 টাকা। তাহলে দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে দুইটার যোগফলটা পাচ্ছি মূলধন জাতীয় ব্যয় হিসেবে 1,75,000 টাকা। তাহলে এখানে আমাদের মূলধন জাতীয় ব্যয় দুইটা লেনদেনকে মিন করছে। এরপর চলে যাচ্ছি আমাদের
খ নাম্বার প্রশ্ন। এখানে খ নাম্বার প্রশ্নে বলছে উপযুক্ত তথ্যের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এখান থেকে যে লেনদেনগুলো মুনাফা জাতীয় ব্যয়কে বোঝানো হয়েছে আমাদের শুধুমাত্র সেটাই আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করি। মূলধন জাতীয় ব্যয় বলতে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যত ব্যয় আছে সেই ব্যয়গুলো বা খরচগুলোকে বুঝে থাকি। তাহলে এখানে যত ব্যয় আছে বা যত খরচ আছে প্রত্যেকটাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। যেমন প্রথমেই মে মাসের ৩ তারিখে এখানে বলা হয়েছিল পণ্য ক্রয়। পণ্য ক্রয়কে আমরা অন্যতম একটা ব্যয় বলে থাকি, তাহলে এখানে পণ্য ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয় হবে। দ্বিতীয়ত মে মাসের ৭ তারিখে বলছে আপ্যায়ন খরচ। তাহলে আপ্যায়ন খরচ বাবদ খরচ হয়েছিল ২৫০০ টাকা, এটাও কিন্তু আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে। মে মাসের ১৭ তারিখ বিদ্যুৎ বিল প্রদান করা হয়েছে। তাহলে বিদ্যুৎ বিল বাবদ যেহেতু আমরা খরচ করেছি এটাও একটা খরচ এবং এই খরচটা আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখাতে হবে। তারপর বলা হয়েছে মে মাসের ২৬ তারিখ নগদে ভাড়া প্রদান ৭০০০ টাকা। তাহলে নগদে ভাড়া প্রদান করা হলো, দেখো ভাড়া প্রদান এটাও কিন্তু এক ধরনের খরচ, তাই এটাও আমাদের চলে যাবে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। তাহলে এখানে আমরা ৪টা লেনদেন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ৩ তারিখ পণ্য ক্রয় ৭০০০ টাকা, তারপর ৭ তারিখ আপ্যায়ন খরচ ২৫০০ টাকা, তারপর দেখতে পাচ্ছি ১৭ তারিখ বিদ্যুৎ বিল প্রদান যেটা হচ্ছে ২০০০ টাকা এবং সর্বশেষে বলছে ভাড়া প্রদান করা হয়েছে ৭০০০ টাকা। তাহলে এই ৪টাই আমাদের মুনাফা জাতীয় ব্যয়। এখন দেখো মুনাফা জাতীয় ব্যয়টাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রথমে অবশ্যই আমরা একটা হেডিং ইউজ করব মুনাফা জাতীয় ব্যয়। এরপর এটার আন্ডারে যেই লেনদেনগুলো আমরা পেয়েছি প্রত্যেকটাই অবশ্যই তারিখ মেইনটেইন করে আমাদের লিখতে হবে। ৩, ৭, ১৭, ২৬ সিরিয়ালের টাইম বা তারিখটা মেইনটেইন করে আমরা ৪টার নাম লিখব। পণ্য ক্রয় বাবদ পেয়েছি ৬০০০০, আপ্যায়ন খরচ বাবদ পেয়েছি ২৫০০, বিল প্রদান বাবদ পেয়েছি ২০০০ এবং ভাড়া প্রদান বাবদ পেয়েছি ৭০০০। তাহলে টোটাল যদি আমরা যোগ করি এই যে দেখো ৭১৫০০ টাকা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই ৭১৫০০ টাকা হচ্ছে আমাদের জন্য টোটাল মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় এখানে ৪টা লেনদেন। এরপর চলে যাচ্ছি গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। তার মানে এখান থেকে যেগুলো মুনাফা জাতীয় আয় সেগুলো আমাদের একসাথে যোগ করে লিখতে হবে। তাহলে মুনাফা জাতীয় আয় কোনগুলো হবে? মুনাফা জাতীয় আয় হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যত আয় আছে, যত আয়ের পরিমাণ আছে প্রত্যেকটা আয়কে আমরা মুনাফা জাতীয় আয় বলতে পারি, যেটা শুধুমাত্র একটা বছরের জন্যই আয়কে নির্দেশ করবে। এখন তাহলে আমরা এখান থেকে একটু খুঁজি কোনগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের আয়কে নির্দেশ করছে। যেমন এখানে মে মাসের ১৩ তারিখে আমরা একটা পেয়ে যাচ্ছি পণ্য বিক্রয় ২৫০০০ টাকা। তাহলে পণ্য যখন বিক্রয় করি এটা সরাসরি একটা আয় হিসেবে গণ্য হয়। পণ্য বিক্রয় ২৫০০০ টাকা। তারপর মে মাসের ২০ তারিখে বলছে বিনিয়োগের সুদ প্রাপ্তি, যখন আমরা সুদ পাই সেই সুদের পরিমাণ পাওয়া মানেই কিন্তু সেটা একটা আয় এবং এটাও কিন্তু ১ বছরের কম সময়ের জন্য বা ১ বছরের মধ্যেই আমাদের এটাকে সার্ভিস দেয়। তারপর মে মাসের ২৮ তারিখ এখানে বলছে কমিশন প্রাপ্তি এবং সেম ভাবেই মে মাসের ৩০ তারিখে বলছে লভ্যাংশ প্রাপ্তি। যেহেতু দুইটাই প্রাপ্তির কথা বলা হয়েছে তাই দুইটাকেই আমরা আয় বলতে পারি। তাহলে দেখো এখানে মুনাফা জাতীয় আয় হিসেবেও কিন্তু আমরা ৪টা লেনদেন পাচ্ছি। একটা হচ্ছে ১৩ তারিখ পণ্য বিক্রয় ২৫০০০ টাকা, তারপর আছে ২০ তারিখ বিনিয়োগের সুদ প্রাপ্তি ১২০০০ টাকা, তারপর আছে মে মাসের ২৮ তারিখ কমিশন প্রাপ্তি ৩৫০০ টাকা এবং সবার শেষে আছে মে মাসের ৩০ তারিখ লভ্যাংশ প্রাপ্তি ২৫০০ টাকা। তাহলে এই ৪টা লেনদেন এখন আমরা কিভাবে দেখাবো একটু অ্যান্সারটা দেখি। দেখো প্রথমে অবশ্যই আমাদের এখানে হেডিংটা দিতেই হবে, হেডিং ইজ দ্য মাস্ট। এখানে হেডিং দেওয়ার পরে এই হেডিং এর মধ্যে যেই লেনদেনগুলো আমরা পেয়েছি মুনাফা জাতীয় আয় হিসেবে প্রত্যেকটাই তারিখের সিকোয়েন্স অনুসারে আমরা লিখব। মে মাসের ১৩ তারিখে পেয়েছিলাম পণ্য বিক্রয় যেটার অ্যামাউন্ট ছিল ২৫০০০ টাকা। তারপরে মে মাসের ২০ তারিখে প্রাপ্ত বিনিয়োগের সুদ অথবা বিনিয়োগের সুদ প্রাপ্তি, তোমার যেটা ইচ্ছা তুমি চাইলে সেটাই লিখতে পারো, এখানে নামের জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। তারপরে তাহলে দেখো এখানে প্রাপ্ত বিনিয়োগের সুদ এটা আমরা পেয়েছি ১২০০০ টাকা। তারপর কমিশন প্রাপ্তি এটা ছিল
3500 টাকা এবং মে মাসের 30 তারিখে লভ্যাংশ প্রাপ্তি ছিল 2500 টাকা। তাহলে এবার এই চারটা অ্যামাউন্ট যোগ করলে আমরা টোটাল মুনাফা জাতীয় আয় এটা দেখতে পাচ্ছি 43,000 টাকা। এখানে যেহেতু কোনোটার কোনো পার্থক্য বা দুইটা হিসাব আলাদা আলাদা ভাবে দেখাতে বলা হয়নি, তাই চারটা লেনদেন আমরা একসাথে যোগ করে জাস্ট নিট যে পরিমাণ বা মোট যে পরিমাণ সেই অংশটাকে দেখিয়ে দিব। তাহলে আমাদের এই বোর্ড প্রশ্নটাতে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হলো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ, তারপর 2 নম্বরে দেখতে পেলাম মুনাফা জাতীয় ব্যয় এবং সবার শেষে দেখলাম মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় দেখেছি, মুনাফা জাতীয় ব্যয় এবং তারপরে দেখেছি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আশা করছি পুরো প্রশ্নটাই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।